ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট সিনে যেখানে একটি বড় বিস্ফোরণ ঘটেছে তার ভিতর জেনারেল জিয়াং আটকে আছে। সে সেখান থেকে বার হওয়ার চেষ্টা করতেছে আর মনে মনে বলতেছে যে জিয়াং জুয়ানজি যে এখানে আছে এটা অনেকটা ইলিউশন, আর এখন আমার সম্মান মান সম্মান এগুলো নিয়ে কোনোভাবে পাওয়া যাবে না। আমার এখান থেকে মরতে না চাইলে এখান থেকে হোক যেভাবে বের হতেই হবে। এই কথা ভেবেই সে তার ডিভাইন মাইটি নামের একটি স্কিল ইউজ করে সেখান থেকে বেরিয়ে আসে আর মেন ক্যারেক্টার পর অ্যাটাক করতে চলে যায় আর বলে যে এবার মরো জিয়াং চেন। তখন মেন ক্যারেক্টার এটা দেখে অনেকটাই ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার মনে মনে বলে ক্র্যাপ, সে অলরেডি বোরে আর গডের যে সিল সেটি ক্র্যাক করে ফেলেছে এবং কি আমার সেই বিস্ফোরণ থেকেও সে বেঁচে ফিরে গেছে। তারপরে মেন ক্যারেক্টার পাশে অ্যাটাক করবেই, কিন্তু মেন ক্যারেক্টার কাছে পৌঁছানোর আগেই তখনই তার উপর একটি অ্যাটাক লাগে আর সেই অ্যাটাকে তার প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। তখন একটি আওয়াজ আসে, বলে জেনারেল জিয়াং এটা ইতিমধ্যে শেষ, তুমি যদি আর 1 ইঞ্চিও এখান থেকে নড়ার চেষ্টা করো তাহলে আমি তোমার মাথা এখানেই কেটে ফেলবো। তখন এই কথা শুনে জেনারেল জিয়াং বলে যে অল মাইটি সোয়াট গড, এমনকি জি লিংকিউ আপনিও, হ্যাঁ। আর তখন এই সুযোগে মেন ক্যারেক্টার তার 9 ম্যাচ বা উইন্সের সাহায্যে তারপর জেনারেল জিয়াংয়ের পর অ্যাটাকটি করে দেয়। আর সেই অ্যাটাকে দেখতে পাচ্ছ কিরকম একটা বিস্ফোরণ টাইপের অ্যাটাকটি হয়ে যায়। আর এই অ্যাটাকে তার অবস্থা প্রচণ্ড খারাপ হতে থাকে। সে জোরে জোরে চিল্লানো শুরু করে দেয়। সে বলে না, আপনারা আমার সাথে এরকম করতে পারেন না। আমি সেই যে হিউম্যানিটির বাঁচানোর চেষ্টা করেছি, হিউম্যানিটির বাঁচানোর জন্য আমার জীবনকে রিস্কের পর ফেলেছি, আমি মনস্টারদের মেরেছি, আমি এই অ্যানশিয়েন্ট গডের সাথে ফাইট করেছি, তাকেও হারিয়েছি, আমি হিউম্যানিটি বাঁচানোর চেষ্টা করেছি, আমি ডাও শাইকে সাপোর্ট করেছি, মানে এক কথায় কি এই যে কান্ট্রি বা যেই কি ক্ল্যান যাই বলো না কেন তাদের কথাই বলতে সাপোর্ট করার কথা সে বলতেছে এই কথা। আর আমরা তার সাথে সাথে দেখতেও পারি যে তার মেন ক্যারেক্টার অ্যাটাকের ফলে তার বডি আস্তে আস্তে ক্ষয়ে যাইতেছে। এক কথা বলতে পারো মেন ক্যারেক্টার তার বডি পয়জন বা তার ইনসেক্টের সাথে ডিওভার করে ফেলতেছে। তখনই মেন ক্যারেক্টারকে বলে জিয়াং চেন তুমি কি সত্যি আমাকে মেরে ফেলবা, হ্যাঁ? তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বডি অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে আর শুধুমাত্র তোমার সোলটুকুই বাকি আছে। আরে তুমি এই সোল নেই, তুমি এটি বোকার মতন প্রশ্ন করতেছো, হ্যাঁ? তখন এই কথা শুনে জেনারেল জিয়াং দেখতে পাচ্ছা প্রচণ্ড খারাপ অবস্থা হতেছে। সে বলতেছে জিয়াংচেন আমি বলছিলাম আমি তোমাকে ক্ষতিপূরণ দেব, আমার যে জিয়াও যে ফ্যামিলি সেই ফ্যামিলি থেকে যা কিছু সব কিছু আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। তখন এই কথাগুলো শোনার পর মেন ক্যারেক্টার বলে যে মাস্টার আঙ্কেল জি আপনারা কি বলেন, হ্যাঁ? তো এই সব কাহিনীগুলো দেখে তারা পুরাই কনফিউজ, তারা কী বলবে কী করবে কিচ্ছু বুঝতেছে না। কিন্তু তখন সে জেনারেল জিয়াং দেখে সে বলতে থাকে যে বোরেয়ার জিয়াং মানে বোরেয়ার গড যারা তাদেরকে বলতেছে যে প্লিজ আমাকে বাঁচিয়ে দিন, আমাকে বাঁচান, আমি এইভাবে টর্চার হচ্ছে এইভাবে মরাচ্ছে, আমি ডানজেনে ফাইট করতে যেতে রাজি আছি। তখনই বোরেয়ার জিয়াং সেখানে চলে আসে। সে আসার সাথে সাথেই বলে যে জিওয়ান ইওয়ান শান, যে তুমি জেনারেলদের ভেতরে একজন মেন জেনারেল, তুমি তোমার ক্রাফটের ফোর্সের সাহায্যে মানুষের সাথে প্রচণ্ড খারাপ আচরণ বা বলতে পারো তাদের সাথে খুব খারাপ ব্যবহার বা খারাপ খারাপ কাজ করেছো, তা তুমি সব স্বীকার করছো, হ্যাঁ? তখন এই কথা শোনা মতোই জিয়াং বলে হ্যাঁ আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। তখন এই কথা শুনে বোরেয়ার জিয়াং বলে যে ঠিক আছে, যেহেতু তুমি আগে আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করেছো, এই সব কথা বিবেচনা করে তোমার শুধুমাত্র তোমার যত সম্পত্তি আছে সব কিছু আমি কেড়ে নিলাম। আর এছাড়া তুমি যতদিন না মারা যাচ্ছ, ডেড হচ্ছ, ততদিন তোমাকে ডানজেনের ভিতরে থাকতে হবে, ডানজেনের ভিতর যত মনস্টার আছে তার সাথে ফাইট করতে থাকতে হবে। এখন বলো এই সব কিছু তুমি স্বীকার করছো, হ্যাঁ? তখন এই কথা শোনার পরেই সে একটু চমকে যায়, সে একটু অবাক হয়ে যায়, কিন্তু তখনই সে স্বীকারও করে নেয় হ্যাঁ আমি স্বীকার করছি। এই কথা বলা মাত্রই বোরেয়ার জিয়াং তার উপরে একটি টেকনিক বা একটা ছোট্ট একটা অ্যাটাকের সাহায্যে তাকে বেহুশ করে দেয়। তখন মেন ক্যারেক্টার এই সব দেখে অবাক হতেছে আর মনে মনে বলতেছে যে তুমি যত তাড়াতাড়ি এখান থেকে পালানোর চেষ্টা করবা অত তাড়াতাড়ি তুমি এক্সপ্লোড হবা এবং এখানেই মরবা। আর এটি কি সেই পাওয়ার, এটি কি সেই শক্তি যেটি গ্রেট
গড বা গ্রেট জিয়ার ছোট্ট একটি অংশ। হ্যাঁ, মেন ক্যারেক্টার এই সব দেখে অবাক হতেইছে, কিন্তু তখনই হঠাৎ করে তার পিছনে বরিয়ার জিয়াও সেখানে চলে আসে। সে আসার সাথে সাথেই বলে যে লিটিল ওয়ান, এখন কি তুমি খুশি? হ্যাঁ, এই বিচারে কি তোমার মাথা এখন ঠান্ডা হলো? তখনই মেন ক্যারেক্টার এগুলো দেখে অনেকটা চমকে যায়, কিন্তু মেন ক্যারেক্টার পিছনে ঘুরে তাকে বলে যে আফকোর্স আমি গড জিয়ার যে বিচারে আমি খুবই সন্তুষ্ট। আর তাছাড়াও আমি অত বেশি পাগল বা অত বেশি রেগেও ছিলাম না, আর এগুলো দেখতে সত্যি অনেক বেশি কুল ছিল। হি 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 হি। তখন এই সব কথা শোনার পর বোরেয়ার গড জিয়াও ইউ সে বলে যে তুমি সত্যি অনেক বেশি ট্যালেন্টেড, আর তুমি নিজের জায়গাও জানো যে তুমি কতটুক। আর আজকে আমার এ জায়গায় আসাও সত্যি কথা অতটা বিধাও যায়নি। তখন এই সব কথা শোনার পর মেন ক্যারেক্টার তাকে থ্যাংক ইউ জানায়। আর ভাই আমার এর সাথে সাথে আমি জানিও যে এই ইনার নামটা কি, আমি নামটা তো মনেই ছিল না, তা এখন থেকে আমি মনে রাখার চেষ্টা করবো, আর তো লিখেও রাখছি যে বোরে আর গড জিয়াও ইউ। ওকে, যাই হোক, তখন আর একজন জেনারেল যার নাম আমার এখনও মনে নাই, সে বলে যে বোরে আর গড স্যার, যে এখানে প্রচণ্ড বিষ ছড়াই যাইতেছে, সেই অ্যাবিসের যে দূষণের মতন হয়ে যাইতেছে। তখন এই কথা শুনে বলে আর গড জিয়া ইউ বলে যে ও এটা অনেক সিম্পল। এই কথা বলে সে একটা চুটকি বা একটা আঙুল বা স্ল্যাব টাইপের কিছু একটা মারে, আর সেখানে একটা বিস্ফোরণ টাইপের একটা হয়ে যায়। আর মেন গেটটা এটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। মেন গেটটা এটা দেখে মনে মনে বলে যে আমার এই পয়জন শুধুমাত্র একটি হার্টের স্ল্যাবের সাহায্যেই পুরো বিশুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা দেখে সত্যি আমার অনেক বেশি ভয়ঙ্কর লাগতেছে। তারপর বোরিয়ার গড যে ইউকে তাকে ধরে ধরে আকাশে উড়ে সে বলে যে তোমরা এখন সবই দেখতে পাচ্ছ যে আমার সব কিছুই কন্ট্রোলের ভিতর, আর এই জিনিসগুলো আজকে যা যা হলো সবগুলোই সব জায়গায় সরিয়ে দাও আর জানিয়ে দাও যে আমাদের কান্ট্রির উপকার করবে সে আমাদের বন্ধু বা মিত্র, আর যে অপকার করার চেষ্টা করবে, ক্ষতি করার চেষ্টা করবে, সে আমাদের শত্রু, যেমন জেনারেল জিয়াও। আর এটি জিয়াং চ্যানেলের জন্য। এই কথাগুলো বলে আমরা মেন ক্যারেক্টারকে ইঙ্গিত করছে, আর এই জিনিসটা দেখে মেন ক্যারেক্টার নিজেও একটু ঘাবড়ে যায়। তখন এই সিনগুলো দেখার পর তখন একটি লোক সেখানে আসে, আর এসে মেন ক্যারেক্টারকে হাত দেওয়ার পর বলে বোরের গড আপনি সত্যি অনেক জ্ঞানী, আর জিয়াং সেন সত্যি এখন অনেক ইয়াং, কিন্তু সে সত্যি অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু সে এমন কোনো কাজ করবে না যেটি আমাদের কান্ট্রির জন্য ক্ষতিকর। আর আমি মু ফ্যামিলির লিডার হয়ে সেটি মানে কী বলে সম্মতি দিতেছি, বা আমিও সাক্ষী বলতেছি যে সে এরকম কিছু করবে না। ভাই এটা কী বলে আমার ঠিক মনে খেয়ে আসতেছে না এই মুহূর্তে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এই কথাগুলো বলার পরে তখন বাকি লোকজনও বলা শুরু করে দেয়। একজন বলে যে ট্যাং ওয়ান চুয়ান এই ফ্যামিলিও তার হয়ে সম্মতি দিচ্ছে, সে এমন কোনো কাজ করবে না। তারপর আরেকজন বলে জিয়াং নান আর্মিও সে সম্মতি দিচ্ছে যে যে আমার জিয়াং সেন এই ধরনের কাজ করবে না। আরও অনেকগুলো কথা বলতেছে, ভাই সেগুলো আমি এক্সপ্লেন করলাম না, শুধু শুধু বলে লাভ নেই। কিন্তু তখনই হঠাৎ করে স্যান্ডাও তার ফাদারকে বলে ফাদার দেখুন সবাই জিয়াং সেনকে সাপোর্ট করতেছে, আপনিও কিছু বলুন। তখন এই সব দেখার পর মানে এইসব সিন দেখার পর সে অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর সে জোরে চিলিয়ে বলে মিটু মিটু মিটু। দেখ এই সব সিনগুলো দেখে স্যান্ডাও বলতে পারো অনেকটা লজ্জা পেয়ে যায়, নিরাশ হয়ে যায়। সে বলে যে সত্যি ফাদারের পড়ালেখার খুবই অভাব। তারপরে ভাই আমার মনে হয় রাইটার আছে না, রাইটার গাঞ্জা, যে গাঞ্জার ম্যাচ চলে গেছে, সেই গাঞ্জা খাওয়ার পর রাইটিং করতে বসে। কারণ ভাই তারপর যেসব সিন সে লেখছে কিচ্ছু বুঝতেছি না। আমি বলতেছি পরাপর যত ভুল লেখছে, যে আমার লেখা আছে আমি বলতেছি তোমরা শোনো। রাইটার লেখছে আমার এই মেন ক্যারেক্টার যে সিন আছে সে বলতেছে সম্ভবত এই সব কিছু আগে থেকেই সে ভেবে নিয়েছিল, তারপরে ঝাউগুয়োর পর সে অ্যাটাকটি করেছে। কি তাহলে কি সে মাস্টার মাইন্ড? হ্যাঁ, তখন এই কথা শোনার পর আমার হ্যাভলিস ওয়ার্কিং বলে সম্ভবত সে এই সব কিছুই ভেবে নিয়েছিল, তারপরে ঝাড়গুর উপর অ্যাটাকটি করেছে। তখন এই কথা শোনার পর আমার সিনিয়র সিস্টার আবার বলে যে কি তাহলে কি সে মাস্টার মাইন্ড? হ্যাঁ, তখন এই কথা শোনার পর আমার হ্যাভলিস ওয়ার্কিং বলে ভাই এরপর থেকে সব ঠিকই আছে আই থিঙ্ক, আমার মনে হয়। কারণ হ্যাভলিস ওয়ার্কিং বলে যে এই আমার জেনারেল জিয়ার সম্পর্কে যে সে কী কাজ করে এই সম্পর্কে সবাই আগে থেকেই জানতো, কিন্তু আমার এই মেন ক্যারেক্টার মানে জিয়াং সেন পাওয়ারফুল হওয়ার কারণে আসে, তারপরে ফাইট করার জন্য, এই কারণে তাকে এত তাড়াতাড়ি ধরা হয়েছে।
ভাই এখন আমার বলো যে আগে যে সিনে যে কথাগুলো সেইগুলো কি রাইটার গাঁজা খাওয়ার পর মানে মেয়াদহীন যে গাঁজা সেই গাঁজা খাওয়ার পরে কি লিখছে কিনা, হ্যাঁ? যাই হোক এই সব কথা বাদ দিয়ে আমার এই হ্যাভেলি সোয়ার্ড কিংয়ের কথা শোনার পর মেন ক্যারেক্টার সিনে সিস্টার বলে যে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি যে অলরেডি হ্যাঁ 9 ম্যাচ বা 19-এর সম্পর্কে অলরেডি অনেকেই জেনে গেছে, এর জন্য এটি আর লুকিয়ে রাখার চেষ্টা করে নাই, কারণ এটা যদি লুকিয়ে রাখতো এটি আরও বেশি ভয়ঙ্কর হয়ে যেত। তাই এটির পাওয়ার সবার সামনে বের করে দেখালো যাতে এটি সবাই দেখতে পারে, তাই না? হ্যাঁ, তখন এই কথা শুনে হ্যাভেলি সোয়ার্ড কিং বলে হ্যাঁ, আর তাছাড়াও এটি এমন একটি জিনিস যাকে সবাই ভয় পায়। তখন এই কথা শোনার পর আবার মেন ক্যারেক্টার সিনিয়র সিস্টার বলে যে হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত তার যে ইনসেক্টগুলো অনেকগুলোই এক্সপ্লোড হয়ে গেছে। তখন এই কথা শুনে হ্যাভেলি সোয়ার্ড কিং বলে যে এটি ঠিক আছে, এছাড়াও আমাদের মেন ক্যারেক্টার কিছু না কিছু তো ভেবে রেখেছে, সে এগুলো আবার তৈরি করে নেবে না। যাক, তারপর শিফট হয় আমাদের মেন ক্যারেক্টারের কাছে, যেখানে মেন ক্যারেক্টারের কাছে অনেকেই বলতেছে যে তিয়ান ডিসাইপেল আমি তোমাকে চাই, মানে অনেকে মেন ক্যারেক্টারকে চাচ্ছে বা তার ফ্যামিলির ভিতর এরকম অনেকে অনেক কথা বলতেছে। তো এই সব দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে যে আমি যেরকম আশা করেছিলাম সেরকমই হতেছে, আর আমি যদি পুরোপুরি ক্লিন হয়ে যাই, মানে এক কথায় যে মেন ক্যারেক্টারের যে পাওয়ার সম্পর্কে সবাই যদি জেনে যায় তাহলে মেন ক্যারেক্টারকে সবাই মেনে নেবে। তা মেন ক্যারেক্টার বলে তাহলে আমি এটি বড় একটি সিন তৈরি করে নিতে পারবো, মানে মেন ক্যারেক্টার ভবিষ্যতে একটি বড় পাওয়ারফুল লোক বা পাওয়ারফুল এমন একটা হয়ে যেতে পারে যাতে মেন ক্যারেক্টারকে কেউ কিছু না করতে পারে। তো এই সব নিয়ে মেন ক্যারেক্টার ভাবতেছে, কিন্তু তখনই বরিয়ার গড জিয়াও ইউ মেন ক্যারেক্টারকে বলে যে জিয়াং চেন আমি সবার মতামত শুনে নিয়েছি আর এই সবে আমি রাজিও আছি, কিন্তু তোমার পাওয়ার তুমি একদম সঠিকভাবে ব্যবহার করবা, কোনো খারাপভাবে ব্যবহার করবা না। তখন এই কথাগুলো শোনার পর মেন ক্যারেক্টার মাথা নত করে বলে হ্যাঁ আমি ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর বরিয়ার গড় জিয়াও ইউ বলে যে আর 10 দিন পর জিয়াও একটি বড় একটি দিন, তোমাদেরকে যত পুরস্কার আছে সব পুরস্কার সমানভাবে দেওয়া হবে। হ্যাঁ, যে হ্যাভিং র্যাঙ্কিং যে টপ 1 তাদেরকে সবচেয়ে বেশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। এই পুরস্কারগুলো একটু কম কিন্তু ভালো, তাই না? যাই হোক, হ্যাভেন র্যাঙ্কের জন্য যে কম্পিটিশনটা হবে সেই কম্পিটিশনে যেন তোমার এই 9 ম্যাচ বা উইন্স ব্যবহার করা না হয়, মানে মেন ক্যারেক্টারকে বলতেছে। ভাই এই জায়গায় যে কথাগুলো বললি তো আমি কনফিউজে আছি, পুরোপুরি ক্লিয়ার না। এই জায়গায় যে আমার যতটুকু মনে হয় যে মেন ক্যারেক্টারে যে কম্পিটিশনটা করলো একটু আগে, সেই জায়গায় যে পুরস্কারগুলো সেগুলো হয়তো সমানভাবে দিয়ে দেওয়া হবে, আর 10 দিন পর হয়তো হ্যাভেন র্যাঙ্কের আরেকটা হয়তো কোনো কম্পিটিশন টাইপের কিছু একটা হবে, আর সেই জায়গায় মেন ক্যারেক্টারকে 9 ম্যাচ বা উইন্স ব্যবহার করতে মানা করলো। হয়তো আমি শিওর না, হয়তো এরকম হতে পারে যে 10 দিন পর সেখানে পুরস্কার দেওয়া হবে সমানভাবে, কিন্তু যারা হ্যাভেন র্যাঙ্কে টপ 1 থাকবে তারা আলাদা কোনো পুরস্কার দেওয়া হবে, এরকম কিছু একটা। ভাই আমি কথাগুলো অত ক্লিয়ারলি বুঝিনি, যতটুকু বুঝতে আমি তোমাদেরকেও বলে দিছি। যাই হোক, তখন মেন ক্যারেক্টারকে 9 ম্যাচ বা উইন্স ব্যবহার করতে মানা করে মেন ক্যারেক্টার অনেকটা অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার মনে মনে বলে এটা কি জিয়াও ইউসুয়ানের জন্য? হ্যাঁ, কিন্তু যদি তাই হয় তাহলে নিয়ম পরিবর্তন করার কি দরকার ছিল? আমি বুঝতেছি না সে আসলে কী করতে যাচ্ছে। কিন্তু তখন মেন ক্যারেক্টার তাকে বলে যে হ্যাঁ পরে আর গড স্যার, আমি 9 ম্যাচ বা উইন্স ব্যবহার করব না। তখন এই কথা শুনে সে বলে সত্যি তোমাকে বোঝানো অনেক সহজ। এই সব কথা শোনার পর মেন ক্যারেক্টার মনে মনে ভাবা শুরু করে দেয় যে এটা ঠিক আছে, যদি আমি 9 ম্যাচ বা উইন্স নাও ব্যবহার করি, আমার প্রতিবার মিশন কমপ্লিট করার পর একটি বাগ আমি পেয়ে যাই। মানে বাগ বলতে কি এটা কোন বাগের কথা বলছে আমি ক্লিয়ার তো না, কিন্তু যদি আন্দাজ করি তাহলে হয়তো মেন ক্যারেক্টার আগের পর একটি এই পুরস্কার পেয়েছিল না, যার সাহায্যে মেন ক্যারেক্টার তার হ্যাবিলিটিস ওয়ার্কিংয়ের স্কিল কপি করেছিল বা এরকম কিছু একটা। তা মেন ক্যারেক্টার প্রতিবার কোনো না কোনো স্কিল আলাদা আলাদা পাবে, তা এই কথা মেন ক্যারেক্টার ভেবেই বলেছে এই বাগ পাবো হয়তো। যাক, তারপরে মেন ক্যারেক্টার মনে মনে বলে ওয়েট, এরকম কি হতে পারে যে সে চেক করতে যেতেছে যে আমি 9 ম্যাচ বা উইন ছাড়া কতটা পাওয়ারফুল? হ্যাঁ, এরকম কি হতে পারে? এটা যদি সত্যি হয় তাহলে গ্রেট, তাহলে আমি তাকে নিরাশ করব না। তারপরে সিন শিফট হয়ে আমরা দেখতে পারি আমার বরিয়ার গড জিয়াও ইউকে। সে বলে ঠিক আছে, তাহলে এখন এটি ক্লিন করার সময় হয়ে গেছে। তো উনি কথা শুনে একজন বলে সে তো অলরেডি যত পয়জন হচ্ছে সেগুলো ক্লিন করে দিয়েছে, এখন আবার কি ক্লিন করার আছে? হ্যাঁ, তারপরে আমরা দেখতে পারি বরিয়ার গড জিয়াও ইউ বলে যে বিগ ডিমার
এখন কাজ করার সময় এই কথা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি একটি মানে আকাশে একটা ক্র্যাক হওয়া শুরু করে দেয়। আর এটির নামটাও শোনার পর একজন বলে যে ব্রিক টিমার গ্রেট কমান্ডারের ভিতর একজন। হ্যাঁ, তখনই আমরা দেখতে পারি সে ক্র্যাক থেকে কেউ একজন বেরিয়ে আসতেছে আর কেউ একজন বলতেও যে বিগ ডিমার গ্রেট জিওয়ার ভিতর সবচেয়ে পাওয়ারফুল 3 জনের ভিতর একজন। আর আমরা দেখতে পারি একটি মেয়ে বা একটি মহিলা বা একটি ওমেন যাই বলো না কেন একজন বেরিয়ে এসেছে। আর তার আসার স্টাইলটাও সে কিউট লাগতেছে যাই বলো না কেন। আর তার এইরকম সিন দেখে অনেক মানুষে পুরাই কনফিউজ। আর এই কনফিউজের সাথে সাথে আমার এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর ভাই আমাকে বলে দাও কোন জায়গা আমার ভুল হয়, মানে আমার কথায় বার্তায় কোন জায়গায় ভুল হয়, বা ধরো আমার কথার স্পিডটা জোরে হয় না আস্তে হয়, বা এরকম ইত্যাদি ছোটো ছোটো যে মেন যে কারণগুলো ছোটো ছোটো করে বলবা। এক কথা পুরোপুরি বলো না যে তোমার এক্সপিরিয়েন্স ভালো হয় না বা তোমারই কোয়ালিটি খারাপ হয়, এইভাবে বলবো না। যে মেন মূলত কোন যা সমস্যা হতেছে সেগুলো যদি তোমরা লক্ষ্য করতে পারো তো সেইগুলোতে বলো, যাতে ওই একটা করে আমি ঠিক করতে পারি। কারণ একবারে যদি বলো যে ভালো হয় না ভাই, তাহলে তো সেগুলো ঠিক করা সম্ভব না। হুট করে বুঝবো না, আমি নিজেই বুঝবো না যে কোনটা ঠিক করা লাগবে, মূলত কনফিউজ হয়ে যাবো। তাই এই ফিলি একটু বলে দিও অবশ্যই কমেন্টে আমাকে। আচ্ছা, কিছু বলার নাই, গুড বাই, টাটা, সিউ। আর ভালো কথা, যদি কোনো কারণ নাও পাও না কেন, হ্যাঁ, তাও একটু ভাই একটা কমেন্ট করে দিও, যাতে ভালো লাগে। তোমার এই কমেন্ট যখন পড়ি না ভালোই লাগে, মন থেকে একটু ভালো লাগে যে হ্যাঁ নেক্সট ভিডিও তাড়াতাড়ি করতে হবে, এরকম একটা ভিতর থেকে আসে, একটা ভিডিও করতে হবে, যে সবাই সাপোর্ট করতেছে তাড়াতাড়ি করতে হবে, এরকম ফিল হয় ভিতর থেকে মূলত। তাই এটা অবশ্যই কমেন্ট করে দাও, কারণ কমেন্টটি এমন একটা জিনিস যে সরাসরি আমার কাছে আসে আর আমি নিজে পড়তে পারি শান্তিতে। যাই কার কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।